শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে দেয়ালের উপর একটা ঘুষি মারল। দেয়ালের প্লাস্টার যেন খসে পড়ার উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ে চিৎকার করে বলল, রিদি, তুই এখনই এখান থেকে যা। আমার মাথা ঠিক নেই, আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সেইড গেট আউট ফ্রম হেয়ার। রিদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ্র দু চোখ শক্ত করে বন্ধ করে দেয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে রাগে আর উত্তেজনায়। ওর শরীরের প্রতিটি রগ ফুলে উঠেছে, যেন এখনই ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনেই খ্যাপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর তুই সেটা পারবি, কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ায় তুই ছাড়া আর কারোর মধ্যে নেই। রুমে এসে রিদি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই দেখল ঠোঁটের কোণটা ফেটে গিয়ে লাল লোনা রক্ত জমে আছে, আর ফর্সা গালে শুভ্রর হাতের 5 আঙ্গুলের স্পষ্ট দাগ বসে গেছে। ব্যথায় গালটা দপদপ করছে, কিন্তু অদ্ভুতভাবে রিদি এবার আর কান্নায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে এক সিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকিয়ে সে আপন মনে খিলখিল করে হেসে উঠে আনন্দিত গলায় বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, আমাকে নিয়ে জেলাস? ভাবা যায় হিংসেতে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে লোকটা। হৃদি নিজের আঙুল দিয়ে গালের সেই দাগটা আলতো করে ছুঁয়ে দেখল, ব্যথার চেয়েও শুভ্রর ওই অধিকার বোধের তীব্রতা তাকে বেশি নাড়া দিচ্ছে। সে আবারও আয়নার দিকে তাকিয়ে জেদি আর চ্যালেঞ্জিং সুরে ফিসফিস করে বলল, সো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, এখন তো আমি আপনাকে আরও জ্বালিয়ে মারব, যতক্ষণ না ওই পাথরটা গলে জল হচ্ছে আর আপনি নিজের মুখে ভালোবাসি বলছেন। ততক্ষণ আমার শান্তি নেই। ভালোবাসি শোনার জন্য যা যা করতে হয় আমি তার সবটাই করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদির চোখে মুখে এখন আর কোনো ভয়ের চিহ্ন নেই, বরং শুভ্রর মন জয় করার এক দুরন্ত নেশা ভর করেছে তার ওপর। সে জানে শুভ্রর এই রাগটাই আসলে ওর দুর্বলতা। দোতলা এক বাড়ির বিশাল বড়ই গাছের তলায় উকিঝুঁকি মারছে শুভ্রা আর ঈশান। ওদের মতলব একদম পরিষ্কার, যেই দেখবে আশেপাশে কেউ নেই অমনি গাছে একটা জোরসে ঝাঁকি দেবে। ঈশান এমনিতে চোর পুলিশ খেলায় নেই, কিন্তু শুভ্রার মন ভাঙাতে আজ তাকে এই চুরির অভিযানে নামতে হয়েছে। অনেক বছর পর ঈশান বড়ই চুরি করতে এসেছে, তাই বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। কিন্তু কপাল খারাপ, বারবার কেউ না কেউ সামনে চলে আসছে, আর অমনি দুজনে দৌড়ে গিয়ে গ্রিলের ওপাশে লুকিয়ে পড়ছে। ঈশানের বুকটা ভয়ে একদম মেয়ে মানুষের মতো ধকপক ধকপক করছে। শুভ্রা শক্ত করে ঈশানের কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঈশান ভয়ে হাঁপাতে হাঁপাতে মিনতি করা সুরে বলল, শুভ্রা, শোনো না, তোমাকে আমি বাজার থেকে অনেকগুলো বড়ি কিনে খাওয়াবো, কথা দিচ্ছি। আমার না খুব ভয় লাগছে, ধরা পড়লে ইজ্জত আর থাকবে না। শুভ্রা চোখ পাকিয়ে ওর দিকে তাকে বেশ দাপুটে গলায় বলল, কিনে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়ায় মজাই আলাদা, বুঝলেন? আমি মেয়ে হয়ে একটুও ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে হয়ে কাঁপছেন। ছি, আপনার পুরুষত্ব কি এতই ভীতু? শুভ্রার মুখে ভীতু শব্দটা শুনে ঈশানের আতে ঘা লাগলো। সে নিজের ভাবমূর্তি রক্ষা করতে একটু তেজ দেখে বলল, এই মেয়ে, তুমি জানো আমি কতটা সাহসী? আমাকে ভীতু বলছো কোন সাহসে? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্য করে টিপ্পনি কেটে বলল, সাহস তো দেখতেই পাচ্ছি, নিজেই তো বলছেন ভয় পাচ্ছেন, তো ভয় পাওয়া মানেই তো ভীতু হওয়া, তাই না? ঈশান এবার নিজেকে সামলে নিয়ে একটু দার্শনিক ভাব ধরে নিচু স্বরে বলল, আরে আমি অমন ভয়ের কথা বলিনি। চুরি করতে গেলে কার না কার
একটু আধটু ভয় লাগে বলো তো? ব্রিটিশ চোর যারা, তাদের মনেও ভয় লাগে। আর সেখানে তো আমি সাধারণ একটা ঈশান মাত্র। শুভ্রা এবার বিরক্ত হয়ে ঈশানকে থামিয়ে দিয়ে কড়া গলায় নির্দেশ দিল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, বুঝেছি। এখন সব প্যাচাল বাদ দিয়ে নিজের টার্গেটে নজর রাখুন। মানুষ গেলেই কিন্তু ঝাঁকি দিতে হবে। বেচারা ঈশান আর কিছু না বলে কাঁচুমাচু মুখে গাছের ডালের দিকে তাকিয়ে রইল। শুভ্রার এই চুরির নেশা তাকে আজ কোথায় নিয়ে ঠেকায়, সেটাই দেখার বিষয়। ঈশান আশেপাশে ভালো করে নজর বুলিয়ে নিল। যখন দেখল ত্রিসীমানায় কোনো মানুষ নেই, তখন সে গুটি গুটি পায়ে বড়ই গাছটার একদম নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা খুব একটা মোটা নয়, মাঝারি গড়নের, একটু জোরসে ঝাঁকি দিলেই টপাটপ বড়াই পড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ঈশান মনে মনে সাহস সঞ্চার করে সবটুকু শক্তি দিয়ে গাছে এক বিশাল ঝাঁকুনি দিল। সাথে সাথে বৃষ্টির মতো টুপটাপ করে বড়ই পড়তে লাগলো মাটিতে। সুব্রত খুশিতে আত্মহারা, সে তড়িঘড়ি করে মাটি থেকে বড়ই কুড়িয়ে নিজের ওড়নার আঁচলে ভরতে লাগলো। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ, কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ ঈশান দূর থেকে দেখল লুঙ্গি পরা এক লোক হাতে একটা লাঠি নিয়ে ওদের দিকে তরতর করে এগিয়ে আসছে এবং সম্ভবত ওদের দেখে ফেলেছে। ঈশানের আত্মারাম খাসা হওয়ার দশা। সে আর এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে চিৎকার করে উঠল, আইলো রে মালিক, আইলো, পালাও শুভ্রা বলে ঈশান এক দৌড়ে সামনের গলি দিয়ে অদৃশ্য হওয়ার চেষ্টা করল। শুভ্রাও হাতে থাকা বড়ইগুলো সামলে নিয়ে ওড়নাটা শক্ত করে ধরে ঈশানের পিছন পেছন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার ওড়না থেকে দু একটা বড়ই মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর সময় নেই এখন। পেছনের লোকটা তখনও চিৎকার করছে, আর এই দুই চোর তখন বাতাসের বেগে নিজেদের ইজ্জত বাঁচাতে ছুটছে। ঈশান আর শুভ্রা এক ছুটে সোজা চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। ঈশান ক্লান্তিতে একদম শেষ। সে দুই হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে হাঁপাতে লাগলো। ওর কপালে ঘাম জমেছে, অন্যদিকে শুভ্রাও হাঁপাচ্ছে, কিন্তু তার উৎসাহের কমতি নেই। সে ওনার আঁচল থেকে একটা টসটসে বড়ই বের করে আয়েশ করে কামড় দিয়ে তৃপ্তির স্বরে বলল, আহা, কতদিন পর মনে হচ্ছে এমন দারুণ টক মিষ্টি বড়ই খাচ্ছি, জাস্ট হেভেনলি। ঈশান কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিরক্ত আর আতঙ্কিত গলায় বলল, মজা তো লাগবেই, যা এক দৌড়ানি খেলাম আজ। ধরা পড়লে দুজনকেই দড়ি দিয়ে বেঁধে রাখতো ওই বাড়ির লোকগুলো। উহ বাবা, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর নেই এসব চুরির মধ্যে কান ধরলাম। শুভ্রা আর ঈশান বাড়ির ভেতর ঢুকতে দেখল উঠোনের একটা চাঙের ওপর পাখি, হৃদি আর মিহি গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। শুভ্রা বিজয়ীর বেশে এগিয়ে গিয়ে ওড়নার আঁচল থেকে মুঠো ভরে বড়ই বের করে তাদের সামনে মেলে ধরে তাড়াহুড়ো করে বলল, এই নেনে খা তাড়াতাড়ি, জাস্ট লুক অ্যাট দিস। বের করতে যতটুকু দেরি হলো, ওগুলো শেষ হতে তার চেয়েও কম সময় লাগলো। সবাই কাড়াকাড়ি করে বড়ই নিয়ে মুখে পুরে দিল। পাখি একটা বড়ই চিবোতে চিবোতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাদের গাছের বড়ই তো সব শেষ হয়ে গেছে, তুই এতগুলো বড়ই কোথায় পেলি রে শুভ্রা? শুভ্রা বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে মুচকি হেসে বলল, চুরি করেছি। চুরির কথা শুনে হৃদি চোখ বড় বড় করে ফেলল। সে রীতিমতো হকচকিয়ে গিয়ে বলল, চুরি বলিস কি? শুভ্রা এবার ঈশানের দিকে আঙুল তুলে কৃতিত্ব দিয়ে হাসতে হাসতে বলল, রে, সব সম্ভব হয়েছে ঈশানের জন্য। ও গাছে জুতমতো ঝাঁকি দিয়েছে আর আমি চটপট টুকিয়ে নিয়েছি। আরও অনেক আনতে পারতাম, কিন্তু ওই বাড়ির মালিক দেখে ফেলেছিল। মিহি ঘটনাটা কল্পনা করে হো হো করে হাসতে হাসতে মজা করে শুধালো, তা মালিক দেখে ফেলার পর তোরা কি দৌড়ানি খাস নাই? শুভ্রা ওড়নাটা ঝাড়তে ঝাড়তে ফুরফুরে মেজাজে উত্তর দিল, দৌড়ানি আবার খাবো না, ভাগ্যিস বড়ই গাছটা বাড়ির কাছেই ছিল,
তাই এক দৌড়ে বাড়িতে চলে আসতে দেরি হলো না, না হলে আজ আমাদের কপালে শনি ছিল। মিহি ঈশানের অসহায় মুখটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে মজা করে বলল, তাই ঈশান ভাইয়া, আপনি তো দেখি চুরিতে একদম মেয়েদের মতো ওস্তাদ। তো কি বলেন, আরও একবার যাওয়া যায় নাকি আপনাকে নিয়ে? ঈশান নিজের কান ধরে একদম কাচুমাচু হয়ে আঁতকে উঠে বলল, বাপরে, কান ধরছি বোন। এই চুরির কারবারে আমি আর নাই। যা দৌড়ানি খাইছি, আজও রাতে স্বপ্নে দেখব। বলে ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির ভেতর সটকে পড়ল। হৃদি, পাখি, শুভ্রা আর মিহি ওর যাওয়ার ভঙ্গি দেখে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ঈশানের এই ভীতু স্বভাবটা ওদের আড্ডার খোরাক নতুন করে জাগালো। ধীরে ধীরে চারপাশ ঝাপসা হয়ে সন্ধ্যা নেমে এলো। গ্রামের সন্ধ্যাটা শহরের চেয়ে একদম আলাদা। এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। মিহি, পাখি, হৃদি, শুভ্রার সাথে ইমনও ছাদে এলো। সবাই মিলে ছাদের মাঝখানে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলো। রাতের আধারে খোলা আকাশের নিচে কাজিনরা যখন এক হয়, সে আড্ডার মজাই অন্যরকম। বেশ কিছুক্ষণ পর ফোনে কথা বলতে ছাদে এলো শুভ্র। ওর পেছনে পেছনে তুর্য, রিফাত আর ঈশানও এলো। শুভ্র একবার হৃদির দিকে আর চোখে তাকালো, কিন্তু কিছু না বলে একদম ছাদের কিনারায় গিয়ে গভীর মনোযোগে ফোনে কথা বলতে থাকলো। এদিকে তুর্য, ঈশান আর রিফাত হাসি মুখে পাখিদের আড্ডার দিকে এগিয়ে গেল। রিফাত সবার উদ্দেশ্যে বেশ অমায়িক গলায় বলল, হাই, তোমাদের সবার বুঝি এই টাইমে ছাদে আড্ডা দেয়া হচ্ছে? মিহি চুলে হাত বুলিয়ে সহজ গলায় জানালো, হ্যাঁ ভাইয়া, আসলে আমরা কাজিনরা যখনই এক হই, এভাবে আড্ডা দেয়া আমাদের কাছে একদম নতুন কিছু না। রিফাত এবার একটু সুযোগ বুঝে পরামর্শ দেওয়ার ঢঙে বলল, তা আমি কি তোমাদের এই আড্ডায় জয়েন করতে পারি? পাখি একগাল হেসে অবয় দিয়ে বলল, আড্ডা দিতে আবার পারমিশন লাগে নাকি? দাঁড়িয়ে আছেন কেন, বসেন, যা আড্ডা দিবেন শুরু করেন। মাঝখান থেকে ইমন হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠে সবার মনোযোগ আকর্ষণ করে বলল, ধুর, শুধু আড্ডা দিলে কি আর ভালো লাগে? যেহেতু আমরা এখন অনেকে আছি, তাহলে চলো সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। ইমনের প্রস্তাব শুনে সবার চোখে মুখে উত্তেজনার ঝিলিক দেখা দিল। মিহি ইমনের প্রস্তাবে বেশ সায় দিয়ে উৎসাহী গলায় বলল, কথাটা তুই মন্দ বলিস নাই রে ইমন, দাঁড়া, তোরা বস, আমি নিচে গিয়ে চট করে একটা খালি বোতল নিয়ে আসছি। এই বলে মিহি এক দৌড়ে নিচে এলো, একটা কাচের বোতল নিয়ে এলো। সবাই গোল হয়ে ছাদের মাঝখানে বসে পড়ল। রিফাত সুযোগ বুঝে একদম মিহির পাশেই জায়গা করে বসল। তুর্য বসলো পাখির পাশে, আর ঈশান যখন দেখলো আড্ডার বহর বাড়ছে, সে কেটে পড়তে চাইল, কিন্তু শুভ্রা জোর করে টেনে টুনে ওকে নিজের পাশে বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো রাসেল। সবাইকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে সে একটু অবাক হয়ে কৌতূহলী গলায় বলল, আরে, এখানে কি হচ্ছে? আড্ডা নাকি? খেলাধুলার আসর বসিয়েছিস তোরা? হৃদি রাসেলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে স্বাভাবিক গলায় বলল, জি ভাইয়া, আমরা ট্রুথ অর ডেয়ার খেলছি, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। রাসেল যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা হৃদির একদম গা ঘেঁষে বসে পড়ল। হৃদির ভেতরে তখন প্রচণ্ড বিরক্তি কাজ করছে। রাসেলের শরীরের উৎকট পারফিউমের গন্ধে ওর দম আটকে আসছে, কিন্তু শুভ্রকে জ্বালানোর জন্য এই হাসিটা ওকে রাখতেই হবে। শুভ্র ফোনের কথা শেষ করে সবার দিকে ফিরতেই ওর চোয়াল শক্ত হয়ে গেল। সবাই গোল হয়ে বসে আছে সেটা বড় কথা নয়, ওর নজর গিয়ে আটকেছে হৃদির ঠিক পাশটিতে বসে থাকা রাসেলের ওপর। হৃদির এত কাছাকাছি রাসেলকে দেখে শুভ্রর মাথা যেন রক্ত চড়ে বসল। মেয়েটা কি পেয়ে বসেছে ওকে না রাগিয়ে দিলে কি ওর পেটের ভাত হজম হয় না? শুভ্র বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল। তারপর সবার উদ্দেশ্যে বেশ ধমকের সুরে বলে উঠল, কি হচ্ছে এখানে? তোরা সবাই এভাবে রাস্তায় পাগলের মতো গোল হয়ে বসে আছিস কেন? কোনো কাজ নেই তোদের?
শুভ্রর এমন রুক্ষ মেজাজে তুর্য একদম দমে না গিয়ে উল্টো হাতছানি দিয়ে ডেকে বলল, আরে রাখছিস কেন? খেলা হবে আজ, জমে ক্ষীর হবে, তুইও আয়, এখানে বস, সবাই মিলে খেললে দারুণ জমবে। শুভ্র যেন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে কড়া গলায় নির্দেশ দিল, কোনো খেলাটেলা হবে না, ওঠ সবাই এখান থেকে। ইমন এবার একটু সাহস সঞ্চার করে প্রতিবাদী গলায় বলল, ব্রো, এটা কিন্তু কোনো কাজের কথা বললা না তুমি। আমরা সবাই কত আশা নিয়ে খেলতে বসলাম, আর তুমি বলছো খেলা হবে না। এমনিতে তোমাকে ভয় পেলেও এই মুহূর্তে তোমার এই অন্যায় কথাটা আমরা কেউ শুনবো না। ইমনের সাথে বাকিরাও একমত হয়ে মাথা নাড়ালো। শুভ্র বুঝতে পারল এই মুহূর্তে এদের গায়ের জোরে সরানো যাবে না। সে একটা কুটিল বুদ্ধি আঁটল। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঠিক হৃদির পেছনে গিয়ে দাঁড়ালো। দুই হাত ট্রাউজারের পকেটে ঢুকে বেশ ভাব নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোরা খেল, আমি এখানে দাঁড়িয়েই দেখি। রিফাত এবার শুভ্রকে জোরাজুরি করে বলল, তুই দাঁড়িয়ে থাকবি কেন? আয় আমাদের সাথে বস, সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস, একটু সবার সাথে খেললে তোরও ভালো লাগবে। রিফাতের কথা শুনে শুভ্র এক সিলতে বাঁকা হাসল। হৃদি তখনও রাসেলের পাশে আয়েশ করে বসেছিল। শুভ্র সুযোগ বুঝে নিজের পায়ের আঙুল দিয়ে হৃদির পেছনের দিকে আলতো করে সুরসুরি দিয়ে দিল। হৃদি আচমকা এই স্পর্শে কামড় দেয়া পোকা ভেবে আতকে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। পোকা পোকা, এখানে নির্ঘাত কোনো বিষাক্ত পোকা আছে। হৃদি ভয় পেয়ে লাফিয়ে একটু সরে যেতেই শুভ্র সুযোগ বুঝে ধপাস করে ঠিক হৃদির খালি হওয়া জায়গাটাতে বসে পড়ল। অর্থাৎ এখন শুভ্র বসেছে রাস্তেলের ঠিক পাশে, আর হৃদি মাঝখান থেকে ছিটকে গেছে। হৃদি হা করে শুভ্রর দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? আপনি আমার জায়গায় এসে বসলেন কেন? উঠুন বলছি, এটা আমার জায়গা ছিল। শুভ্র একদম উদাসীন ভাব ধরে নির্বিকার গলায় বলল, এটা তোর জায়গা? এটা কোন দলিলে লেখা আছে শুনি? আমি জায়গা খালি পেয়েছি তাই বসে পড়েছি। শুভ্রর এমন ভাবসাব দেখে হৃদি ওর দিকে একদম কটমট করে তাকালো। কিন্তু অবাক কাণ্ড, শুভ্র রেগে যাওয়ার বদলে হৃদির চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা বাঁকা হাসি দিয়ে চোখ মারল। হৃদি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। সে ঝটপট অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লোকটার সাথে কথা বলে বৃথা, সবসময় এমন অদ্ভুত আচরণ কেন করে কে জানে। শুভ্রা পাশ থেকে হৃদির হাত টেনে নিজের পাশে জায়গা করে দিয়ে বলল, হয়েছে, থাক, চেঁচামেচি করতে হবে না, এবার এখানে এসে বস। হৃদি রাগে দাঁত কিরমির করতে করতে একদম শুভ্রর মুখোমুখি হয়ে বসে পড়ল। আর চোখে তাকে দেখল শুভ্র তখনও ওর দিকে তাকিয়ে সেই রহস্যময় বাঁকা হাসিটা হাসছে। হৃদি এবার নিশ্চিত হলো লোকটাই ওকে রাসেলের পাশ থেকে সরানোর জন্যই এই কাণ্ডটা করেছে। এদিকে রাসেল একদম অচল হয়ে বসে আছে। ওর পরিকল্পনাগুলো প্রতিবারই শুভ্রর কারণে ভেস্তে যাচ্ছে। অবশেষে খেলা শুরু হলো। ইমন সজোরে বোতলটা ঘোরাতেই সেটা বনবন করে ঘুরে একদম শুভ্রার সামনে গিয়ে স্থির হলো। শুভ্রা কিছুক্ষণ ভেবেচিন্তে সাহস করে ডেয়ার বেছে নিল। সেটা দেখে তুর্য একগাল হেসে শুভ্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করল, শুভ্রা, তুমি একটা গান গাও, যে গান শুনে হাসতে হাসতে আমাদের পেট খিল হয়ে যাবে। তবে মনে রেখো, গানটা যেন অবশ্যই হাসানোর মতো হয়, কিন্তু সিরিয়াস গান চলবে না। শুভ্রা বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবতে লাগলো কোন গানটা গাইলে জুৎসই হবে। হঠাৎ ওর মাথায় এই বছরের একটা অদ্ভুত ভাইরাল গান গেঁথে গেল, যেটাও কদিন ধরে শুনে শুনে এক কলি মুখস্থ করে ফেলেছে। শুভ্রা নিজের গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল। তারপর চোখ বন্ধ করে একদম কোনো মাজারের পীরের মতো ভক্তিতে গদগদ হয়ে গলার সুরটা টেনে টেনে বলল, বেলতলি সুলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কাটা কেল্লা, কেল্লায় করে আল্লাহ আল্লাহ, কলিশা আর কান্দুসা, ভক্তে করে তোমার আশা, রাহাতালি শাহ সুবহান শাহ, তুমি ভক্তের মুশকিল কোষা, গুলিস্তানের গোলাপ শাহ বাবা। পরের লাইনটা মুখ দিয়ে বের হওয়ার আগেই
হঠাৎ নিস্তব্ধ ছাদ কাঁপিয়ে কে যেন চিল্লিয়ে বলে উঠল, হেই বাবা! শুভ্র ঝট করে চোখ খুলে দেখল ছাদের অবস্থা রীতিমতো লেজে গবরে। শুভ্র বাদে বাকি সবাই হাসতে হাসতে ছাদের মেঝের উপর শুয়ে পড়েছে। ইমন তো হাসির চোটে গড়াগড়ি খেতে খেতে একদম ছাদের রেলিংয়ের কাছে চলে গেছে। ওই হেই বাবা চিৎকারটা ইমনে দিয়েছিল। সে এখন নিজের প্যান্টের চেন খামচে ধরে কুঁকড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে সে যে কোনো মুহূর্তে মেশিন স্টার্ট হয়ে অঘটন ঘটে যেতে পারে। ইমন অনেক কষ্টে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে শুভ্রার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আপু দোহাই লাগে, খেলা একটু থামাও। আমি আগে একটু নিচে থেকে আসি, না হলে মেশিন যে কোনো টাইমে স্টার্ট হয়ে ইজ্জত পাংচার হয়ে যাবে। এই বলে ইমন আর এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওর এই দশা দেখে বাকিদের হাসির তোর আরো বেড়ে গেল। ইমন তো হাসতে হাসতে প্রায় আধমরা হয়ে গেছে। রিদি দুই হাত পেছনে ঠেস দিয়ে বসে হাসতে হাসতে চোখে পানি এনে ফেলেছে। শুধু শুভ্র একদম চুপচাপ নিজের জায়গায় বসে আছে। ও আদৌ হেসেছে কিনা কেউ হরপ করে বলতে পারবে না। কিছুক্ষণ পর যখন হাসির রোল একটু থিতু হলো, তখন তুর্য শুভ্রার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বোন রে, মানুষ বলে ঠেকে নাকি শেখে, আর আমি আজ জন্মে শিক্ষা পাইলাম, জীবনও আর তোমার কাছে হাসির গান শুনতে চাইব না। আর একবার শুনলে ইমনের মতো আমাদেরও অবস্থা হবে। শেষে ছাদ ধুইতে ধুইতে রাত পার হয়ে যাবে। শুভ্রা নিজের জয়ী হওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি কি করব? আপনারা হাসির গান শুনতে চেয়েছেন, আমি শুনিয়েছি, ব্যাস আমার কাজ আমি পারফেক্টলি করেছি। কিছুক্ষণের মধ্যেই ইমন মিশন সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছাদে ফিরে এলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল শুভ্রা। বোতলটা বনবন করে ঘুরে সরাসরি গিয়ে থামল ঈশানের দিকে মুখ করে। শুভ্রা তো খুশিতে এক লাফে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, পেয়েছি, এবার আমি ভাইয়াকে প্রশ্ন বা কাজ দেব। ভাইয়া আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? ঈশান একটু সময় নিয়ে চিন্তা করলো। ডেয়ার নিলে এই পাগলি মেয়ে তাকে দিয়ে কি যে করাবে তা ঠিক নেই। তবু সাহস করে ডেয়ার বেছে নিল। শুভ্রার সাথে সাথে সুযোগ বুঝে ফোন দিয়ে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে একটা গান গাইতে হবে, তবে যে সে গান নয়, এমন একটা গান গাইবেন যেটা আপনার জীবনের সাথে হুবাহু মিলে যায়। ঈশান এবার মহাচিন্তায় পড়ে গেল। কোন গানের সাথে নিজের জীবন মেলাবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ একটা গানের সুর ওর মাথায় খেলে গেল। সে একটা লম্বা শ্বাস ফেলে শর্ত দিয়ে বলল, ওকে গাইব, তবে একা নয়, আমার সাথে রিফাত, তুর্য আর রাসেলকেও গাইতে হবে। কারণ এই গান একা গাইতে একদম ভালো লাগে না, গ্রুপে জমবে বেশি। শুভ্র এবার ফালতু কাজে সময় নষ্ট করতে না চেয়ে উঠে যেতে চাইল, কিন্তু ইমন আর রিফাত মিলে এক প্রকার জোর করে ওকে আবার বসিয়ে দিল। এরপর সব ছেলেরা ঈশানের দিকে তাকালো। ঈশান কোন গানটা শুরু করবে সে অপেক্ষায়। ঈশান চোখ বন্ধ করে গলা খাঁকড়ি দিয়ে পুরো দমে গেয়ে উঠল, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আচমকা এই গান শুনে উপস্থিত সব ছেলেরা যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেল। রিফাত, তুর্য আর রাসেলের সাথে সাথে ঈশানের তালে তাল মিলিয়ে সমস্বরে গেয়ে উঠল, ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। এবার যেন ছাদ ফাটার উপক্রম হলো। হৃদিরা হাসি মুখে ছেলেদের এই পাগলামি দেখতে লাগলো। ছেলেরা আরো উচ্চ স্বরে হাততালি দিয়ে গানের পরের অন্তরগুলো গাইতে শুরু করলো। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নেই। আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোটখাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ছেলেদের গান শেষ হওয়ার পর মেয়েরা সবাই জোরে হাততালি দিয়ে উঠল। শুভ্রা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসেই বলল, কিন্তু ভাইয়া আপনি তো চাকরি করেন, আপনি তো আর সেই ব্যাচেলার নেই। ঈশান হাত ঝাড়া দিয়ে হেসে বলল, ধুর মিয়া, অত হিসাব মিলাতে এসো না তো। তবে এই গানটা এখন পুরোপুরি না মিললেও
বস আসার আগে একদম এই গানের মতোই ছিল আমার জীবন। আর কেউ কথা না বাড়াক, এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল ইমন। বোতলটা বনবন করে ঘুরে একদম সরাসরি শুভ্রের সামনে গিয়ে থামল। শুভ্র পালানোর পথ না দেখে সোজাসুজি ট্রুথ বেছে নিল। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে শুভ্রের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করল, বস, আপনাকে যদি বলা হয় ভালোবাসা মানে এক প্রকার অপরাধ, তবে এই কথার উপর ভিত্তি করে আপনি কি ব্যাখ্যা দিবেন? মুহূর্তের মধ্যে ছাদের ওপর এক পিনপতন নীরবতা নেমে এলো। আড্ডার সব হাসি ঠাট্টা যেন এক নিমেষে উধাও। সবাই চরম কৌতূহল নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে, জানতে চাইছে এই কঠোর মনের মানুষটার ভেতরে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কেমন। হৃদয় আর চোখে বারবার তাকাচ্ছে শুভ্রের উত্তরের অপেক্ষায়। শুভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ধীরস্থিরভাবে চোখ বন্ধ করলো। তারপর একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভালোবাসা যে অপরাধ তার সঠিক কোনো ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কারণ ভালোবাসা তো আর এক প্রকারের হয় না। ভালোবাসা অনেক রকমের হয়। কারো কাছে ভালোবাসা মানে সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভালোবাসা তীব্র ঘৃণা, কারো কাছে ভালোবাসা এক নিছক অপরাধ, কারো কাছে একটা স্রেফ একটা খেলা, আবার কারো কাছে ভালোবাসা মানে অনেক বড় পাপ। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুভ্র কয়েক মুহূর্তের জন্য থামল। ওর দৃষ্টি তখন অজান্তেই হৃদির বিষণ্ণ চেহারার উপর স্থির হলো। হৃদির এই ফোলা গাল আর ফাটা ঠোঁটের দিকে তাকিয়ে শুভ্রর বুকটা যেন একবার কেঁপে উঠল। সে আবার বলতে শুরু করলো, তাকে ভালোবাসা যদি হয় অপরাধ, তবে আমি সেই ভুলের নেব বারে বারে স্বাদ। শুভ্রের এই কাব্যিক আর সাহসী উত্তর শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তি হয়ে গেল। হৃদি স্তব্ধ হয়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা কি শুধু খেলার খাতিরে, নাকি এটা কোনো এক গোপন স্বীকারোক্তি? ছাদের এই ম্লান আলোতে শুভ্রকে আজ এক রহস্যময় প্রেমিকের মতো মনে হচ্ছে। ঈশান জোরে একটা হাততালি দিয়ে উঠল। তুর্য শুভ্রের পিঠে একটা হালকা চাপড় মেরে হাসতে হাসতে বলল, কিরে শালা, প্রেম করছিস লুকিয়ে লুকিয়ে, তাই না? না হলে তোর এই মুখ দিয়ে এমন রোমান্টিক ডায়লগ বের হওয়ার তো কথা না। শুভ্র এক মুহূর্ত তুর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর খুব স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করল, তোকে কে বলল আমি প্রেম করছি? নিজের মন গড়া গল্প বানানো বন্ধ কর। তুর্য দমে না গিয়ে নাসরবান্দার মতো বলল, প্রেম না করলে এত সুন্দর আর গভীর কথা কেন বললি? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা তুই লুকাচ্ছিস। শুভ্র এবার কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর গলায় উত্তর দিল, কথাটা আমার ভালো লেগেছে তাই বলেছি, এর বেশি কিছু না। ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করবি না, আমি আর কোনো উত্তর দিতে পারবো না। শুভ্রর কড়া মেজাজ দেখে আর কেউ কথা বাড়ানোর সাহস করলো না। সবাই আবার খেলায় মন দিল। একে একে সবার পালা শেষ হলো। কেউ কেউ মজার মজার সব গোপন কথা ফাঁস করলো, আবার কেউ অদ্ভুত সব কাজ করে হাসির রোল তুলল। কিন্তু সবার শেষে বোতলের মুখটা গিয়ে থামলো সরাসরি হৃদির দিকে। হৃদি কি ভেবে যেন জেদের বসে ডেয়ার নিয়ে ফেলল। সাথে সাথে শুভ্র বিদ্যুৎ বেগে বলে উঠল, আমি কাজ দেব, এবার হৃদি আমার দেয়া ডেয়ার পূরণ করবে। শুভ্রর কথা শুনে হৃদির বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই লোকটার উপর তো কোনো ভরসা নেই, না জানি কি অদ্ভুত কাজ দিয়ে বসে। হৃদি মনে মনে ভাবল, কেন যে ট্রুথ নিতে গেল না। সে একবার শুকনো ঢোক গিলে অসহায়ের মতো শুভ্রের দিকে তাকালো। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে সে খুব আয়েশ করে বলল, তোর জন্য খুব সহজ একটা কাজ। তুই ওই ছাদের একদম কিনারা গিয়ে এক পা উপরে তুলে আর দুই কান ধরে টানা 30 মিনিট দাঁড়িয়ে থাকবি। এইটাই তোর জন্য আমার দেয়া ডেয়ার। শুভ্রের এই অমানবিক আর অদ্ভুত কাজের কথা শুনে উপস্থিত সবার চোখ কপালে উঠল। হৃদি তো বিশ্বাসই করতে পারছে না যে শুভ্র
সবার সামনে এমন একটা শাস্তি দিতে পারে। সে এক লাফে দাঁড়িয়ে তীব্র বিস্ময় আর রাগে চিৎকার করে উঠল, কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকব? শুভ্র হৃদির আপত্তির তোয়াক্কা না করে একদম পাথরের মতো শক্ত গলায় বলল, কেন দাঁড়িয়ে থাকবি না সেটা প্রশ্নই না। যখন ডেয়ার নিয়েছিস তখন সেটা পালন করা এখন তোর দায়িত্ব। আমার দেয়া ডেয়ার এটাই, আর তোকে এখন এটাই করতে হবে, কোনো ওজোর আপত্তি চলবে না। শুভ্রের এই অদ্ভুত আর কিছুটা নিষ্ঠুর জেদ দেখে রাসেল পাশে বসে নিচু স্বরে বিড়বিড় করে উঠল, এটা কেমন ডেয়ার? এটা তো রীতিমতো টর্চার। রাসেলের কথাগুলো শুভ্রের কানে স্পষ্ট গেল না, কিন্তু সে পাত্তাই দিল না। হৃদি এবার রাগে ফেটে পড়ে বলল, এমন কোনো ডেয়ার হয় নাকি? ডেয়ার মানে তো কোনো কাজ করা, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা তো নির্ঘাত সাজা। আমি কোনো অপরাধ করিনি যে আমাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে। আমি পারবো না আপনার এই আজে বাজে ডেয়ার পালন করতে। শুভ্র এবার একটু আয়েশ করে বসে বাঁকা হেসে বলল, আরে বাবা, ডেয়ার মানেই তো চ্যালেঞ্জ। আমার কাছে এটাই ডেয়ার, আর তোকে এটাই করতে হবে। আর যদি না পারিস তবে একটা অপশন আছে, ঈদের দিন যত টাকা সালামি পেয়েছিস তা সবটুকু আমাদের দিয়ে দিবি। আমরা সবাই মিলে সেই টাকা দিয়ে গ্র্যান্ড পিকনিক করব। এখন তুই ভেবে দেখ কি করবি। হৃদি এবার মহা বিপদে পড়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কেন বারবার ওর জমানো সালামির টাকার ওপর নজর দেয়। হৃদি রাগী দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে আবার তাড়া দিয়ে বলল, রাগীর চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিসেস। এখন কোনটা বেছে নিবি, কান ধরে দাঁড়িয়ে থাকা নাকি টাকাগুলো হাসি মুখে আমাদের হাতে তুলে দেয়া? সময় মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। শুভ্র 5 বলার আগে হৃদি চিৎকার করে বলে উঠল, থামুন, দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি। শুভ্র তৃপ্তির হাসি হেসে বলল, গুড চয়েস, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হৃদির আগে গজগজ করতে করতে ছাদের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালো। শুভ্র দূর থেকে ওকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে আবার শাসন করার সুরে বলল, শুধু কান ধরলে হবে না, এক পা উপরে তুলতে হবে, জলদি। হৃদির আগে দাঁতে দাঁত চেপে এক পা উপরে তুলে টাল সামলাতে সামলাতে দাঁড়িয়ে রইল। ছাদের বাকি সবাই হা করে হৃদির এই দশা দেখছে। রাসেলের মুখ চূন হয়ে গেছে, কিন্তু শুভ্রর মুখে তখন এক পৈশাচিক আনন্দের বাঁকা হাসি। সে যেন হৃদিকে শাসন করার এই সুযোগটা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ছাদের উপর সময় যেন থমকে দাঁড়িয়েছে। একে একে ইমন, তুর্য, রিফাত আর ঈশান আড্ডা শেষ করে নিচে নেমে গেল। রাসেলের ফোনে একটা জরুরি কল আসায় সেও কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অদৃশ্য হলো। মিহি আর পাখি যখন যাওয়ার তোড়জোড় করছিল, শুভ্রাও ওদের সাথে নিচে নেমে গেল। এখন বিশাল ছাদের ওপর নিস্তব্ধ রূপালী জ্যোৎস্নায় শুধু হৃদি আর শুভ্র। হৃদির অবস্থা তখন করুণ। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে এখনই বুঝি ও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। শুভ্র ধীর পায়ে হেঁটে হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে এখনো সেই রহস্যময় আর বাঁকা হাসিটা লেগে আছে। হৃদি কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কে 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 এমন করছেন? এই অমানসিক ডেয়ার দেয়ার মানে কি? আমি আপনার কি ক্ষতি করেছি? শুভ্র কথা বলল না। সে আরো এক ধাপ এগিয়ে হৃদির খুব কাছে চলে এলো। শুভ্রের তপ্ত নিঃশ্বাস তখন হৃদির মুখের ওপর আছড়ে পড়ছে। শুভ্র খুব আলতো হাতে হৃদির কপালে এসে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। তারপর নিচু আর গম্ভীর গলায় বলল, বলেছিলাম না রাসেলের থেকে দূরে থাকতে? ওকে ওভাবে হাসি মুখে আশকারা দিয়ে আমাকে রাগিয়ে দিলে তার ফল কখনো ভালো হবে না। এখন নিজের হাড়ের উপর দিয়ে টের পাচ্ছেন তো ফলটা কতটুকু ভালো হচ্ছে মিসেস শুভ্র চৌধুরী? শুভ্রের হাতের স্পর্শ আর ওই মিসেস শুভ্র চৌধুরী ডাকটা শুনে হৃদি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো।
শারীরিক ক্লান্তিতে ওর শরীরটা টলমল করে উঠল। হৃদি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে নিলেই শুভ্র এক ঝটকায় নিজের শক্ত হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ফেলল। হৃদি টাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের চওড়া বুকের ওপর আশ্রয় পড়ল। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র ওর কোমর আরো শক্ত করে চেপে ধরে হৃদির চোখের গভীরে তাকিয়ে রইল। হৃদির চোখে তখন জল টলমল অভিমান, আর শুভ্রের চোখে সীমাহীন অধিকার বোধ। হৃদি কোনো রকম একদলা শ্বাস টেনে নিজের টাল সামলাতে চেষ্টা করল। শুভ্র হাতের শক্ত বাঁধন ওর শরীরের হাড়গোড় যেন গুড়িয়ে দিতে চাইছে। হৃদি নিচু স্বরে কাঁপা গলায় বলল, ছাড়ে নামায়, আমি নিচে যাব, অনেক হয়েছে আপনারই পাগলামি। শুভ্র হৃদির কথায় তোয়াক্কা করল না, উল্টো ওর কোমরের ওপর নিজের হাতের পাক আরো শক্ত করে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যদি না ছাড়ি তাহলে কি করবি তুই? জাস্ট টেল মি। হৃদি অন্ধকারে শুভ্রর এই ধকধকে চোখের দিকে তাকিয়ে রইল। ওর গলার স্বর ধরে আসছে, তবু সাহস সঞ্চয় করে বলল, ছাড়বেন না কেন? শুভ্র ঠোঁটের কোণে সে বাঁকা হাসিটা ফুটিয়ে নির্বিকার গলায় বলল, বিকজ ইটস মাই উইশ। আমার ইচ্ছে হয়েছে তোকে এভাবে ধরে রাখতে, তাই ছাড়ব না। হৃদি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঝাঁঝালো গলায় শুধালো, আপনার ইচ্ছেতেই কি সব হবে? আমার কি কোনো নিজস্ব ইচ্ছে নেই? না মানে আপনি কি আমাকে আপনার হাতের পুতুল মনে করেন? আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচব। ডোন্ট থিঙ্ক সো। শুভ্র এবার হৃদির চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ওর একদম মুখের কাছে মুখ নিয়ে এলো। ওদের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র খুব গাঢ় স্বরে হৃদির চোখের মনির দিকে তাকালো। আমার হাতের পুতুল হতে তোর সমস্যা কোথায়? ভালোবাসার মানুষের হাতে পুতুল হতে কি খুব বেশি আপত্তি আছে তোর? ইউ নো আই লাভ ইউ। শুভ্র মুখ দিয়ে বাক্যটা বের হওয়ার সাথে সাথেই সে যেন সংবিত ফিরে পেল। নিজের ওপর নিজেরই রাগ হলো, অতিরিক্ত আবেগে এ কি বলে ফেলল সে। শুভ্র মুহূর্তের মধ্যে হৃদির কোমর থেকে হাত সরিয়ে দিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে দাঁড়ালো। হৃদির কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র বেশ কঠোর গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। কিছু বলিনি আমি, তুই ভুল শুনেছিস। শুনিস নাই তুই কিছুই, তোর কানে পোকা ঢুকেছে, তুই ভুলভাল শুনেছিস। একদম বেশি ভাববি না, জাস্ট কাম ডাউন। শুভ্র নিজের অস্থিরতা লুকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে হৃদির দিক থেকে নজর সরিয়ে নিল। তারপর গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে দ্রুত বলল, আর হ্যাঁ, নিচে নেমে আয়। রাতে ছাদে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যেতে পারে। আর নেক্সট টাইম আমাকে এভাবে রাগে দিস না, না হলে আজকের থেকেও দ্বিগুণ খারাপ হবে। বি কেয়ারফুল। বলে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, গট গট শব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। রাতের নিস্তব্ধ আধারে হৃদি একা ছাদের মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ তখন বিস্ময়ের চরম পর্যায়ে। সে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, লোকটা কি সত্যি আমাকে আই লাভ ইউ বলল, নাকি আমি সত্যি ভুল শুনলাম? সব কথাতে স্পষ্ট শুনলাম, তাহলে ওই শব্দগুলো কি ভুল শোনা সম্ভব? ইটস ইম্পসিবল। আমার যতটুকু ধারণা, লোকটা আমাকে আই লাভ ইউ বলেছে। হৃদি উত্তেজনায় যেন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ভালোবাসার মানুষের মুখে এমন একটা বাক্য শোনা যে কতটা অবিশ্বাস্য হতে পারে তা হৃদি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মন বলছে সে ঠিক শুনেছে, কিন্তু শুভ্রর তাৎক্ষণিক অস্বীকার তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। মনের ভেতরে এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে, সত্যি নাকি ভ্রম। সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। ভোরের স্নিগ্ধ বাতাসে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম নিষ্পলক চোখে শান্ত পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঈশান ভাবল একবার ডেকে জিজ্ঞেস করবে কিছু হয়েছে কিনা।
কিন্তু পরক্ষণে মনে হলো, থাক, আছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা করছে। মেয়েদের সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে গেলে উল্টোটা ভেবে বসতে পারে। সো আই শুড লিভ হার অ্যালোন। এইভাবে ঈশান যেই না পা বাড়ালো, অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তে একগাল হেসে বলে উঠল, আর ঈশান যে, এসেও কোনো কথা না বলে চলে যাচ্ছেন কেন, কি ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মিহির দিকে ঘুরে তাকে বলল, ওই না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে আসলাম। এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, ভাবলাম হয়তো মন খারাপ, তাই অহেতুক ডিস্টার্ব করতে চাইনি। মিহি তখন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আপনিও না? আমি কেন বিরক্ত হব? আসলে এমনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাসটা এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা মাথা নেড়ে বলল, ও আই সি। এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজার কিছু একটা বলতেই মিহি হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময় শুভ্রা বড় একটা হাই তুলতে তুলতে ঘর থেকে বাইরে বেরোলো। চোখে মুখে তখন ঘুমের রেশ। বাড়ির গেটের কাছে আসতেই ওর চোখ গেল পুকুর পাড়ের দিকে। সেখানে ঈশান আর মিহি পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ খামছে ধরল। কলিজাটা হঠাৎ মোচড় দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারল একটা অজানা অস্থিরতা আর চিনচিনে ব্যথা ওর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। শুভ্রা মনে মনে ভাবল, এর মানে কি? আমি কেন ঈশান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো, তাহলে মিহির সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আমার এত খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে দেখে ঈশান আর মিহির হাসি মুহূর্তে মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আর শুভ্রা, তুই হঠাৎ এখানে? শুভ্রা মিহির দিকে তাকিয়ে বেশ তেরা গলায় উত্তর দিল, কেন? এখানে এসে বুঝি খুব বড় কোনো অপরাধ করে ফেললাম। তোদের পার্সোনাল মোমেন্ট কি নষ্ট হয়ে গেল? শুভ্রার এমন ঝাঁঝালো কথা শুনে ঈশান আর মিহি দুজনেই কুঁচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টার সুরে শুভ্রার কাঁধে একটা চাপড় মেরে বলল, তুইও না? কি সব আজে বাজে বলছিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। শুভ্রা একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে না রে মিহি। মনে হচ্ছে আমি এসে একদম কাবাব মে হাড্ডি হয়ে গেছি। মিহি একটু হেসে বলল, তুই না শুভ্রা? কি যাতা বলছিস? আমি তো ওই আর কি, এমনি একটু গল্প করছিলাম। আর বাকিটুকু বলার আগে শুভ্রা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, হয়েছে, বুঝেছি, এখন তুই এখান থেকে যা। ঈশান ভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহি আর কথা বাড়ালো না। শুভ্রার মেজাজ দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত ব্রাশ শেষ করে মাটিতে থুতু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়ালো। শুভ্রার দিকে তাকে নির্বিকার গলায় বলল, কি বলবে, তাড়াতাড়ি বলো। শুভ্রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? কষ্ট হচ্ছে বুঝি মিহিকে বিদায় করে দিয়েছি বলে? খুব একা একা লাগছে আপনার? ঈশানের ভুরু কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকে বলল, কি বলছো শুভ্রা তুমি এসব? মাথা ঠিক আছে তো তোমার? মিহি চলে যাওয়ায় আমার কেন কষ্ট হবে? শুভ্রা এবার ঈশানের আরো কাছে এগিয়ে এসে তেরা গলায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসেই কথা বলছিলেন, এখন তো আপনার সময় ফুরাচ্ছিল না? এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বেলায় আপনার সময় ফুরিয়ে যাচ্ছে, তাই না? ঈশান একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছে না শুভ্রা হুট করে কেন এতটা রিয়্যাক্ট করছে। সে আমতা আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। শুভ্রা, দেখো, তুমি যে ভাবছো তা মোটেও না। আসলে হুট করে এভাবে পুকুর পাড়ে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টাপাল্টা ভাববে। আর গ্রামের লোকজনের সম্পর্কে তো তোমার ধারণা আছে, তাই আমি। বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্রা। রাগে ফেটে পড়ে মাঝপথেই কথা কেড়ে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না।
মিহির সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলছিলেন তখন তো আপনার এই লোকলজ্জার চিন্তা মাথায় ছিল না। শুধু আমার সাথে কথা বলতেই যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মিহির সাথেই কথা বলেন আপনি, আমার সাথে আর কথা বলতে হবে না, আমিও আর জীবনে আপনার সাথে কথা বলবো না বলে শুভ্রা সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে গেল। ঈশান ব্রাশ হাতে নিয়ে একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় কিছুই ঢুকছে না, কি হলো হঠাৎ? শুভ্রা এমন পাগলামি কেন করছে? স্রেফ কথা বলা নিয়ে কেউ এতটা রিয়্যাক্ট করতে পারে, সেটা ঈশানের কল্পনার বাইরে। খুব ভোরেই ছাদে এসেছিল রিদি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। মনের ভেতর এক অস্থির ঝড় বয়ে গেছে, তাই ফজরের নামাজটা পড়ে একটু শান্তির খোঁজে ছাদে উঠে এসেছে। ভোরের স্নিগ্ধ আর শীতল বাতাসটা রিদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিয়ে ওর মনটাকে কিছুটা ফুরফুরে করে দিচ্ছে। এর কিছুক্ষণ পরেই শরীরচর্চার জন্য একটা টি শার্ট আর শর্ট ট্রাউজার পরে ছাদে উঠল শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেয়া, কিন্তু সাত সকালে ছাদে রিদিকে এভাবে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে সেটাও কল্পনা করতে পারেনি। রিদি তখনও শুভ্রের উপস্থিতি টের পায়নি। ও গভীর মগ্নতায় ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো, বেলা বেড়ে যাচ্ছে, এখন ব্যায়াম না করলে পরে আর শরীর সায় দেবে না। তাই সে রিদির সাথে কোনো কথা না বাড়িয়ে ছাদের এক কিনারে গিয়ে উপুর হয়ে দুই হাতে ফ্লোর খামচে ধরে পুশ আপ দিতে শুরু করলো। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠেছে, কিন্তু ও থামছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে পা রাখলো রাসেল। সেখানে রিদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাসেলের মনে কথা বলার এক সুপ্ত ইচ্ছা জেগে উঠল। সে পা টিপে টিপে রিদির পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম গলায় জিজ্ঞেস করলো, মন খারাপ বুঝি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে রিদির চমকে উঠে পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ওর একদমই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে হয়। তাই রিদি ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না তো, মন খারাপ হবে কেন? এমনি আকাশের দিকে তাকিয়ে আছি, পরিবেশটা খুব ভালো লাগছে। কথাটা বলে রিদি একটু পাশ ফিরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়াতেই ছাদের কিনারায় ওর চোখ আটকে গেল। সেখানে শুভ্র দুই হাত দিয়ে ছাদের মেঝে খামচে ধরে রাগে ফুঁসছে আর এক দৃষ্টিতে রিদির দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো ইতিমধ্যে রাগে টকটকা লাল হয়ে গেছে। হুট করে শুভ্রকে এভাবে রণদেহী মূর্তিতে ছাদে দেখে রিদি ভূত দেখার মতো চমকে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজের ভয়টা চেপে রেখে শুভ্রর ওই ভয়ঙ্কর রাগটাকে মোটেও তোয়াক্কা করল না। উল্টো রাসেলের দিকে তাকে বেশ মিষ্টি করে হেসে বলল, তা আপনি কেন এই অসময়ে ছাদে? রাসেল একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আসলে আমিও একটু হাঁটার জন্য ছাদে এসেছিলাম, এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। বাই দ্য ওয়ে, ইউ লুকিং ভেরি নাইস ইন দিস মর্নিং। রিদি ঠোঁটে আলতো একটা হাসি রেখা টেনে দিল। ওকে হাসতে দেখে রাসেলের সাহস যেন দ্বিগুণ বেড়ে গেল। সে একটু ইতস্তত করে বলল, আচ্ছা রিদি, যদি কিছু মনে না করো তবে তোমাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। রিদি আর চোখে দেখল ছাদের এক কোণে শুভ্রর রাগী চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। শুভ্রকে আরও একটু খেপিয়ে দেওয়ার জন্য রিদি নিজের হাসিটা আরও মিষ্টি করে রাসেলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন কি বলবেন, আমি কেন কিছু মনে করব। রাসেল কিছুটা তোতলানো সুরে আমতা আমতা করে বলল, আসলে না, মানে তুমি কি কারোর সাথে রিলেশন করো? আই মিন, কাউকে কি তোমার স্পেশালি পছন্দ? রাসেলের এমন আচমকায় আর অদ্ভুত প্রশ্নে রিদি মুহূর্তের জন্য থমকে গেল। মনের ভেতর একটা বিরক্তি দানা বাঁধলেও সে সেটা প্রকাশ করল না। ছাদের কিনারার দিকে আর চোখে তাকাতে রিদি চমকে উঠল। শুভ্র সেখানে নেই, হঠাৎ কোথাও উধাও হয়ে গেল লোকটা। তাকে এভাবে রাসেলের সাথে একা রেখে শুভ্র চলে যাওয়ার মতো মানুষই না। এইভাবে রিদি ঘাড় ঘুরিয়ে রাসেলের দিকে তাকাতে আতঙ্কে এক চিৎকার দিয়ে দুই পা পিছিয়ে গেল।
কারণ শুভ্র এখন একদম রাসেলের ঠিক পেছনে জমের মতো দাঁড়িয়ে আছে। ওর দুই হাত শর্ট ট্রাউজারের পকেটে ঢোকানো, ঘামে ভেজা শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। শুভ্র একদম শান্ত কিন্তু হিমশীতল চোখে হৃদির দিকে তাকিয়ে আছে। হঠাৎ হৃদির এমন আত্মচিৎকারে রাসেল ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে অবাক হয়ে বলল, কি হয়েছে হৃদি? হঠাৎ এমন চিৎকার দিলে কেন? মনে হচ্ছে যেন কোনো ভূত দেখেছ। হৃদি কোনো উত্তর দিল না, স্রেফ ভয়ে কুঁকড়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে রইল। রাসেলও তখনও খেয়াল করেনি যে ওর ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। সে হৃদির দৃষ্টি অনুসরণ করে যেই না পেছন ফিরল, অমনি আহ করে এক বিকট চিৎকার দিয়ে ছাদ থেকে প্রায় পড়ে যাচ্ছিল। কোনো রকমের রেলিংটা খামচে ধরে নিজেকে সামলালো সে। শুভ্র বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকে গম্ভীর গলায় বলল, কি হয়েছে তোদের? দুজনে এভাবে সমৎস্বরে চিৎকার দিচ্ছিস কেন? তোদের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমাকে না নির্ঘাত কোনো ভূত দেখেছিস। আই এম লুকিং লাইক এ ঘোস্ট। রাসেল কোনো রকমে বুক ভরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কাঁপা গলায় বলল, ব্রো তুমি ছাদে? আর তুমি কখন এলে? আমি তো টেরই পেলাম না। শুভ্র একবার আর চোখে থমথমে মুখে হৃদির দিকে তাকালো, তারপর রাসেলের দিকে ফিরে শীতল গলায় বলল, আমি তোমার অনেক আগেই ছাদে এসেছি রাসেল, হয়তো তুমি আসার পর আমায় খেয়াল করনি। হৃদি সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। শুভ্রের ওই আগ্নেয়গিরির মতো শান্ত চেহারার দিকে তাকিয়ে একটা বিশ্রী ভেংসি কাটল সে। তারপর গটগট করে ছাদ থেকে নিচে চলে গেল। রাসেল এবার আমতা আমতা করে শুভ্রর দিকে তাকিয়ে পালানোর পথ খুঁজল। সে আমতা আমতা করে বলল, তাহলে ব্রো তুমি থাকো, আমি তাহলে নিচে যাই, শরীরটা হঠাৎ কেমন জানি লাগছে। এই বলে রাসেল যেই না এক পা বাড়িয়েছে, অমনি শুভ্র আচমকা রাসেলের গেঞ্জির কলার পেছন থেকে বাঘের মতো খামচে ধরল। রাসেলের ঘাটটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে রক্তবর্ণ চোখে তাকিয়ে শুভ্র চিৎকার করে উঠল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? শুভ্রের এমন রণধ্বংসী আচরণ দেখে রাসেল যেন আকাশ থেকে পড়ল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলাতে শুরু করলো, কি বলছো তুমি ব্রো? তোমার বউয়ের পিছে মানে? শুভ্র এবার রাসেলের গেঞ্জির কলার আরো জোরে পেঁচিয়ে ধরলো, যেন ওর দম বন্ধ করে দেবে। দাঁতে দাঁত চেপে শুভ্র বলল, ইয়েস বউ। আর তুই আমার বউয়ের পিছে টিকটিকির মতো ঘুরঘুর করছিস। বল এখন তোর সাথে কি করা উচিত? তোর এই নোংরা মাথাটা কেটে মাঝ পুকুরে জলে ভাসিয়ে দেব, নাকি টুনটুনি কেটে শ্মশানে ফেলে আসব? শুভ্রের এই মারমুখী রূপ দেখে রাসেলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে কিছুতেই বুঝতে পারছে না শুভ্রের হঠাৎ কি হলো। ওকে কি জিন ভূতে ধরলো নাকি? রাসেল কোনো মতে শুকনো ঢোক গিলে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দেখো ব্রো, তোমার কোথাও একটা বিশাল ভুল হচ্ছে। আমি তোমার বউয়ের পিছে ঘুরবো কেন? আর তোমার বউ আসবেই বা কোত্থেকে? তুমি তো এখনো বিয়েই করনি। আমার মনে হচ্ছে তোমার উপর আসমানি কিছু আসর করেছে। তুমি ঠিক আছো? শুভ্রের ঠোঁটের কোণে এক কুৎসিত আর পৈশাচিক হাসি ফুটে উঠল। সে একদম রাসেলের কানের কাছে মুখ নিয়ে শয়তানের মতো ফিসফিস করে বলল, তুই একদম ঠিক ধরেছিস রাসেল, আমার উপর ভূত চেপেছে। আর সেটা হলো এক ভয়ঙ্কর প্রেমিক ভূত, যে তার বউকে পরপুরুষের হাত থেকে বাঁচাতে যে কোনো সময় কারো ঘাড় মটকে দিতে পারে। আর সেই দুর্ভাগ্যবান মানুষটা হচ্ছিস তুই। ইয়েস, আমি এখন তোর ঘাড় মটকাবো। হা 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 হা, হি 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 বলে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রাসেলের গলা টিপে ধরল। হাতের জোর এতটাই বেশি যে রাসেল চিৎকার তো দূর, ঠিক মতো শ্বাস পর্যন্ত নিতে পারছে না। ওর চোখ দুটো ভয়ে আর যন্ত্রণায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র দাঁতে দাঁত চেপে গড়গড় করে বলল, বল হারামজাদা, আর কোনোদিন আমার বউয়ের আশেপাশে ঘুরঘুর করবি বল? জাস্ট সে ইট। রাসেল এবার মনে প্রাণে বিশ্বাস করে নিল যে শুভ্রের ওপর নির্ঘাত কোনো শক্তিশালী জিন সওয়ার হয়েছে, যে ওকে ভুল বুঝে নিজের বউয়ের ওপর নজরদারি ভাবছে।
বাঁচার আর কোনো উপায় না পেয়ে রাসেল মরিয়া হয়ে না সূচক মাথা নাড়ালো। শুভ্রর সাথে সাথে ওর গলা ছেড়ে দিল। রাসেল ছাদের মেঝেতে বসে পড়ে দুহাতে গলা চেপে ধরে কুঁকড়ে গিয়ে কাশতে লাগলো। ওর দম যেন আটকে যাচ্ছিল। শুভ্র ওর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় শেষ হুঁশিয়ারি দিল, নেক্সট টাইম যদি তোকে আমার বউয়ের আশেপাশে দেখি তবে তোর ভবিষ্যৎ বউয়ের ভবিষ্যৎ কেটে দিতে আমার ন্যানো সেকেন্ডও ভাববো না। সো গেট লস্ট। ঢাকা শহরে থানার গেট দিয়ে ভেতরে পা রাখতেই এক ধরনের ভ্যাপসা আর গুমট গন্ধ নাকে এসে ধাক্কা দিল। জরাজীর্ণ দেয়ালগুলোর চুনকাম অনেক আগেই চটে গেছে। সেখানে ধুলো জমা কয়েকটা পুরনো ক্যালেন্ডার আর ওয়ান্টেড অপরাধীদের ঝাপসা হয়ে যাওয়া ছবি ঝোলানো। মাথার উপর একটা পুরনো সিলিং ফ্যান বিশ্রী শব্দ করে ঘুরছে, যে কোনো সময় খুলে পড়বে। সামনে বড় টেবিলটায় ডিউটি অফিসার গম্ভীর মুখে বসে ডায়েরিতে খসখস করে কি যেন লিখছেন। আর চারপাশে ফাইলের পাহাড়। আর টেবিলের এক কোণে পড়ে আছে আধ খাওয়া এক কাপ ঠান্ডা চা। করিডোর দিয়ে যাওয়ার সময় কানে আসছে ওয়াকিটকির সেই পরিচিত কর্কশ আওয়াজ, ওভার অ্যান্ড আউট। একটু এগোলেই বাম পাশে সেই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে হাজতখানা। লোহার মোটা শিকের ওপাশে কয়েকটা আফসা মূর্তিকে দেখা যাচ্ছে। কেউ দেয়ালে হেলান দিয়ে ঝিমোচ্ছে, কেউ বা ফ্যালফাল করে বাইরের দিকে তাকিয়ে আছে। ওখান থেকে আসে এক ধরনের ভ্যাপসা গন্ধ আর গুমট পরিবেশটা পুরো থানার বাতাসকে ভারী করে রেখেছে। মাঝে মধ্যেই কোনো পুলিশ কনস্টেবল বুটের শব্দ তুলে করিডোর দিয়ে হন হন করে চলে যাচ্ছে। থানার এক কোণে স্তূপ করে রাখা হয়েছে জব্দ করা পুরনো মোটর সাইকেল আর ধুলো মাখা কিছু লাঠি সোঁঠা। বাইরে ট্রাফিক জ্যামের আওয়াজ শোনা গেলেও থানার ভেতরে এই পরিবেশটা কেমন যেন পাথরের মতো স্থির আর রহস্যময়। প্রতিটি দেয়াল যেন এক একটা না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। থানার সামনে একের পর এক কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার এসে থামল। ইঞ্জিনের গর্জন থামতেই চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে গেল। গাড়ি থেকে নামলেন স্যুটবুট পরা একজন বয়স্ক কিন্তু অত্যন্ত প্রভাবশালী চেহারার পুরুষ নাইম খান। তার ব্যক্তিত্ব আর চলন বলনই বলে দিচ্ছে তিনি এই শহরে কতটা ক্ষমতাধর ব্যক্তি। তাকে দেখা মাত্র ডিউটি অফিসার থেকে শুরু করে কনস্টেবলরাও তটস্থ হয়ে দাঁড়িয়ে কুর্নিশ জানালো। নাইম খান ভাবলেশীন মুখে সেই সালাম নিলেন এবং অত্যন্ত ধীর স্থির পায়ে থানার ভেতরে প্রবেশ করলেন। সরাসরি এসপির রুমে গিয়ে মিনিট 10 কথা বলার পর তিনি আসামির সাথে কথা বলার জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ করে নিলেন। একজন পুলিশ অফিসার অত্যন্ত বিনয়ের সাথে তাকে করিডোর দিয়ে নিয়ে চললেন হাজতখানার দিকে। করিডোরের সাথে মেঝেতে নাইম খানের দামি চামড়ার জুতার খটখট শব্দটা প্রতিধ্বনিত হচ্ছিল। সেই শব্দে হাজতের ভেতরে কুঁকড়ে বসে থাকা আসামিটা চমকে চোখ তুলে তাকালো। ধুলোমাখা মেঝে আর মশার কামড়ে অতিষ্ঠ নির্বাণ যখন দেখল লোহার শিকের ওপাশে তার বাবা দাঁড়িয়ে আছেন, মুহূর্তে তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে শিকের সামনে এগিয়ে এলো। ফিসফিস করে কাঁপা গলায় বলল, বাবা। নির্বাণের সেই করুণ ডাকে নাইম খান এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিলেন। পাথরের মতো শক্ত মনে হয়তো কোনো জোড়া টান লেগেছে, কিন্তু তিনি সেটা প্রকাশ হতে দিলেন না। তিনি সাথে থাকা পুলিশ অফিসারকে ইশারা করলেন দূরে যেতে। অফিসার সসম্মানে সরে দাঁড়ালো। নাইম খান আর নির্বাণের দিকে তাকালেন। নির্বাণ তখনও অবাক চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা এই নোংরা থানায় তার সাথে দেখা করতে আসবেন। নাইম খান গলা পরিষ্কার করে বেশ গম্ভীর আর শীতল কণ্ঠে বললেন, বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই নির্বাণ। ভাবিস না আমি তোকে দেখতে এখানে এসেছি, আমি নেহাত প্রয়োজনই এসেছি। মুহূর্তের মধ্যে নির্বাণের উজ্জ্বল হয়ে ওঠা মুখটা ম্লান হয়ে গেল। মাথাটা নিচু করে নিল সে। মনে মনে ভাবল, ঠিকই তো, সে তো তার বাবার যোগ্য ছেলে হতে পারেনি, তবে তাকে দেখতে কেন আসবেন তিনি? নাইম খান আবার বললেন,
আমি তোর কাছে একটা বিশেষ সাহায্য চাইতে আসছি, করবি আমায় সাহায্য? নির্বাণ তার বাবার কথা যেন কিছুতেই মেলাতে পারছে না। জেলের এই অন্ধকার প্রকোষ্ঠে বসে সে তার প্রভাবশালী বাবাকে কি এমন সাহায্য করতে পারে। নাইম খান যখন দেখলেন নির্বাণ পাথরের মতো স্থবির হয়ে আছে, তখন তিনি কিছুটা অধৈর্য হয়ে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? নির্বাণ শুকনো গলায় ঢোক গিলে অস্ফুট স্বরে বলল, কিন্তু বাবা, আমি এই চার দেয়ালের ভেতর থেকে তোমাকে কি সাহায্য করব? আমি তো নিজেই কয়েদি। নাইম খান দুই হাত পিঠ মোড়া করে জেলের করিডোরে পায়চারি করতে করতে রহস্যময় গলায় বললেন, তোকে জেল থেকে সাহায্য করতে হবে না, সাহায্য করবি জেলের বাইরে থেকে। নির্বাণ ভুরু কুঁচকে অবাক হয়ে তাকালো। ওর বিস্ময় যেন কাটছেই না। সে অবাক হয়ে শুধালো, বাইরে থেকে মানে? নাইম খান এবার থমকে দাঁড়ালেন। নির্বাণের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমে সুরে বললেন, হ্যাঁ, বাইরে থেকেই তোকে আমি আজই জামিন করাবো। সব ব্যবস্থা হয়ে গেছে, শুধু আমার প্ল্যান মতো তোকে কাজ করতে হবে। একটা চুল পরিমাণ এদিক ওদিক হওয়া চলবে না। নির্বাণ সাথে সাথে মাথা নিচু করে নিল। ওর চোখে বিষণ্ণতার ছায়া। সে অপরাধ বোধে জর্জরিত হয়ে ধীর গলায় বলল, বাবা, আমি এখন জামিন চাই না, কারণ আমি আমার বোনটাকে কথা দিয়েছি, কথা না রাখলে ও অনেক কষ্ট পাবে। নির্বাণের মুখে বোনের প্রতি এই মমত্ববোধ দেখে নাইম খান যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি ক্ষিপ্ত হয়ে জেলের লোহার গ্রিলটা দু হাতে খামছে ধরে গর্জে উঠলেন, যদি বোনের আত্মা শান্তি না পায় তবে বোনের দেয়া কথা রেখে কি হবে? নির্বাণ আকাশ থেকে পড়ল। বাবার কথার মানেও কিছুতে বুঝতে পারছে না। বোনের আত্মা শান্তি পাবে না মানে? নাইম খান এবার আর নিজের ভেতরের আগ্নেয়গিরি চেপে রাখতে পারলেন না। এতক্ষণের কঠোর ব্যক্তিত্ব ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে উঠলেন। কান্নায় ভেঙে পড়ে নাইম খান আবার বলতে লাগলেন, আরে আমার কলিজার টুকরো মেয়েটা যে মরে গেছে, কিসের জন্য মারা গেল সে? একজনকে ভালোবেসে পেল না বলেই সে চলে গেল না ফেরার দেশে। অথচ যার জন্য এই পৃথিবীটা ছাড়লো, দিব্যি সেই মানুষটা সুখে আছে। সেই সুখ আমি সইব কিভাবে? আমার মেয়েটা কি চেয়েছিল এই সোহান চৌধুরীর ছেলের কাছে? স্রেফ এক মুঠো ভালোবাসা, তো একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো রে বল? নির্বাণ পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে। বাবার প্রতিটি শব্দ যেন তপ্ত সীসার মতো ওর কানে বিঁধছে। সেও তো একই কথা ভেবেছিল, শুভ্রর কি এমন ক্ষতি হতো যদি নেহাটাকে একটু ভালোবাসতো? অবহেলা কি এতই বিষাক্ত যে একটা প্রাণ কেড়ে নিতে পারলো? নাইম খান শার্টের হাতা দিয়ে চোখ মুছে আবার বলতে শুরু করলেন। কণ্ঠস্বর এবার যন্ত্রণায় বুঝে আসছে। নির্বাণ, তোর মা একদম ভালো নেই রে। আমি তাকে সামলাতে সামলাতে প্রায় পাগল হয়ে যাচ্ছি। দিন রাত শুধু একটাই চিৎকার, আমার নেহাকে এনে দাও, আমার নেহাকে ফিরিয়ে দাও। বুক ফেটে যায় ওর কান্না দেখলে। দিনের পর দিন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হচ্ছে ওকে। আমি আজ ভেঙে পড়েছি নির্বাণ। একজন বাবার কাছে নিজের কাঁধে মেয়ের লাশ বয়ে বেড়ানোর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? বলে নাইম খান জেলের শিকের ওপর মাথা ঠেকিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। একসময় দাপুটে নাইম খান আজ সন্তানের শোকে কতটা অসহায় তা তার কান্নার শব্দই বলে দিচ্ছে। হঠাৎ তিনি ঝটকা দিয়ে মাথা তুললেন। চোখের জল মুছে তার দৃষ্টি এবার তীক্ষ্ণ আর প্রতিহিংসায় ভরে উঠল। নির্বাণের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, কিন্তু আমি এত সহজে হার মানব না। সোহান চৌধুরীর সুখ আমি সইতে পারছি না। ওর ছেলে দিব্যি ঘুরে বেড়াবে আর আমার মেয়েটা মাটির নিচে পচে মরবে, তা হবে না। নির্বাণ বাবার এই ভয়ঙ্কর রূপ দেখে শিউরে উঠল। সে রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, বাবা, তুমি আসলে কি করতে চাইছো? তোমার মাথায় কি ঘুরছে? নাইম খান নির্বাণের চোখের দিকে সরাসরি তাকিয়ে হুকুমে সুরে বললেন, তোকে আজই জামিন করাবো। তোকে এই নরক থেকে বের হতে হবে এখনই। নির্বাণ কিছুটা দ্বিধা নিয়ে মুখ খুলল, কিন্তু বাবা, আমি তো। বাকিটুকু আর বলতে দিলেন না নাইম খান। তিনি গর্জে উঠে নির্বাণের কথা থামিয়ে দিলেন। কোনো কিন্তু না নির্বাণ, যদি তুই আজ এই জামিন কাগজে সই না করিস তবে কথা দিচ্ছি নিজের বোনের লাশের পাশে এই বাপের লাশটাও দেখবি
আর আমি চলে গেলে তোর মা তো এমনিতেই মরে যাবে। এখন তুই ঠিক কর, তুই কি চাস? বাবার মুখে এমন মরণপণ হুমকির কথা শুনে নির্বাণের কলিজাটা কেঁপে উঠল। তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে বেকুল হয়ে বলে উঠল, না না বাবা, দোহাই লাগে তোমার, এসব অলক্ষণে কথা বলো না। ঠিক আছে, আমি রাজি, তুমি যা বলবে আমি তাই করব। আমি আজই বের হতে চাই। ভূত 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 ধরেছে শুভ্রকে, ও সবাইকে মেরে ফেলবে। পুরো বাড়ি যেন মাথায় তুলে ফেলেছে রাসেল। ওর আত্মচিৎকারে বাড়ির শান্ত পরিবেশ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিলকিস চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এসে রাসেলকে থামানোর চেষ্টা করছেন। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরীও মিলে ওকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু রাসেলের মুখে ওই একই বলি, ভূত। শুভ্রের ওপর নির্ঘাত কোনো শয়তানি আত্মা চেপেছে। সাহেরা চৌধুরী রাসেলের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, শান্ত হ বাবা, এভাবে চিল্লাহাল্লা করো না, হয়তো তুমি ভুলভাল কিছু দেখেছ। এত সকালে ছাদের আলো আধারিতে কত কি মনে হয়। গোলমাল শুনে রিদি, শুভ্রা, মিহি আর পাখিও ড্রয়িং রুমে এলো। রিদিকে দেখতে রাসেলের চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি নিশ্চিত শুভ্রের ওপর কিছু একটা ভর করেছে, না হলে এমন হওয়া অসম্ভব। শুভ্রে বিরক্ত হয়ে বলল, কি আবল তাবল বলছেন রাসেল ভাইয়া, ভাইয়ের ওপর আবার কি চেপে বসবে? রাসেল এবার হাঁপাতে হাঁপাতে গড় গড় করে সব বলতে শুরু করলো, হ্যাঁ চেপেছে। সকালে আমি যখন ছাদে গেলাম, গিয়ে দেখি রিদি একাই দাঁড়িয়ে আছে, শুভ্র কোথাও ছিল না। তারপর আমি রিদির সাথে গল্প করছিলাম, হঠাৎ করে দেখি শুভ্র বড় কোত্থেকে যেন হুট করে উধাও হলো। রিদির ছাদ থেকে নেমে যাওয়ার পর আমি যেই নিচে নামতে যাব, অমনি ব্রো আমার গেঞ্জির কলার বাঘের মতো খামছে ধরলো। তারপর কর্কশ গলায় বলল, সমস্যা কি তোর? আমার বউয়ের পিছে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? মাহবুব চৌধুরী ভুরুকুচকে অবাক হয়ে বললেন, কি বলছিস এসব? তুই বউ? শুভ্রের বউ কোত্থেকে আসবে? ওর তো বিয়েই হয়নি। রাসেল গলার দাগটা দেখানোর চেষ্টা করে বলল, আমিও জানি ব্রো। ব্রোর চোখ তখন আগুনের মতো লাল ছিল, আর বারবার খালি বউ বউ করে চিৎকার করছিল। আমি যেই বলেছি যে তুমি তো বিয়েই করনি, বউ কোত্থেকে আসবে? অমনি ব্রো আমার গলা টিপে ধরলে, এত জোরে চেপে ধরেছিল যে আমি শ্বাস নিতে পারছিলাম না। ওটা কোনো মানুষের শক্তি ছিল না মামা, নির্ঘাত কোনো জিনভূত হবে। রাসেলের কথা শুনে রিদি মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেল। রাসেলের আতঙ্কিত চেহারা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে শুভ্র সত্যি এমন কাণ্ড ঘটিয়েছে। শুভ্রের মতো গম্ভীর একটা ছেলে এমন পাগলামি করেছে ভেবে রিদি আর হাসি চেপে রাখতে পারল না। ও হঠাৎই হুহা হা করে শব্দ করে হেসে উঠল। রিদির এমন সময় অট্টহাসি দেখে ড্রয়িং রুমে থাকা বাড়ির বড়রা থেকে শুরু করে সবাই ওর দিকে গোল গোল চোখে তাকালো। মুহূর্তে রিদি নিজের ভুল বুঝতে পেরে 2 হাত দিয়ে মুখ চেপে হাসি থামিয়ে দিল। রিদির বাবা ইকবাল এহসান ভুরুকুচকে মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, কি হয়েছে রিদি, এমন অসভ্যের মতো হাসলি কেন তুই? রিদি আমতা আমতা করে কোনো মতে হাসি চেপে বলল, এমনি আব্বু, জাস্ট একটা জোকস মনে পড়ে গিয়েছিল। রাসেল রিদির দিকে প্রায় কান্নাকাটি করার মতো মুখ করে তাকিয়ে বলল, রিদি, তুমি কি এটাকে মজা ভাবছো? আমি একটু ইয়ার্কি করছি না, খোদার কসম বলছি, শুভ্র বড় আমার সাথে ঠিক এটাই করেছে। আমার গলায় এখনো দাগ বসে আছে মনে হয়। রাসেলের কথা শেষ হওয়ার ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বের হয়ে এলো ঈশান, তুর্য আর রিফাত। তাদের সবার পেছনে পকেটে হাত দিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে হেঁটে আসছে শুভ্র ওর পরনের শার্টের হাতাটা কুনি পর্যন্ত গোটাতে গোটাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে আয়েশ করে বসল। ড্রয়িং রুমে এই গম্ভীর পরিবেশ যেন ও টেরই পায়নি। ও বিলকিস চৌধুরীর দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, চাচি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। সবাই যখন হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে, তখন বিলকিস চৌধুরী শুভ্রের দিকে এগিয়ে এসে কপালে ভাঁজ ফেলে বললেন, কিরে শুভ্র, সকালে ছাদে তুই নাকি রাসেলের গলা টিপে ধরেছিস? ও তো বলছে তুই নাকি বারবার বউ বউ করে চিৎকার করছিলি। এসব কি সত্যি? তোর শরীর কি ঠিক আছে? বিলকিস চৌধুরী কথা শুনে শুভ্র টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল টেনে নিল। এক ঢোক খেয়ে গ্লাসটা নামিয়ে রেখে অত্যন্ত শান্ত গলায় বলল, আসলে চাচি, হুট করে ছাদে রাসেল আমায় দেখে কেমন যেন কুকড়ে যাচ্ছিল।
ও আমাকে দেখে ভয় পাচ্ছে দেখে আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপলো। ভালো আরেকটু ভয় দেখিয়ে দেই, তারপর আর কি এই পাগলামির অভিনয়টা করলাম। কিন্তু ও যে এতটা সিরিয়াস হয়ে ভয় পেয়ে যাবে সেটা আমি গেস করতে পারিনি। শুভ্রের কথা শেষ হতে না হতেই ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল। ভয়ের বদলে এবার হাসির রোল পড়লো সবার মাঝে। ঈশান, তুর্য আর রিফাত তো হেসেই কুল পাচ্ছে না। রাসেল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে শুভ্রের দিকে তাকে আমতা আমতা করে বলল, তার মানে তুমি আমাকে জাস্ট ভয় দেখানোর জন্য আমার সাথে অমন অদ্ভুত অভিনয় করেছো, আর ওই যে বউ বউ করছিলে। শুভ্র তখন প্লেটে খাবার নিতে নিতে আর চোখে একবার রাসেলের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে সে পরিচিত রহস্যময় বাঁকা হাসিটা ফুটে উঠল। সে গম্ভীর মুখে রাসেলের দিকে ইশারা করে বলল, কাছে আসো, ভালো করে বুঝিয়ে বলছি তোমাকে। শুভ্রর ডাকার ভঙ্গি দেখে রাসেলের বুকটা আবার একটু কেঁপে উঠল। ও বুঝতে পারছে না শুভ্র কি এখনো মজা করছে নাকি আসলেও কিছু বুঝতে চায় না। ড্রয়িং রুমের বাকিরা তখনও হাসাহাসি করছে। রাসেল যেন ভয়ে একেবারে জমে পাথর হয়ে সোফায় সেটে আছে। শুভ্রর কাছাকাছি যাওয়ার সাহস তো দূর, ওর দিকে তাকাতো এখন রাসেলের বুক কাঁপছে। রাসেলের এই করুণ দশা দেখে ইমন হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। সে শুভ্রর দিকে তাকিয়ে ফোড়ন কাটল, ব্রো তুমি এটা কি করলা? রাসেল ব্রো তো এখন মনে হয় রাতের বেলা বাথরুমে একা যেতেও ভয় পেতে যাবে। আর সব থেকে বড় কথা, ও এখন তোমার সামনে আসতেই জমের মতো ভয় পাচ্ছে। ইমনের কথা শুনে ড্রয়িং রুমে আবার হাসির জোয়ার বয়ে গেল। সোহান চৌধুরী আর মাহবুব চৌধুরী মুচকি হাসছেন। শুভ্র অবশ্য কারো হাসাহাসিতে বিন্দুমাত্র কান দিল না। সে অত্যন্ত নির্বিকার মুখে নিজের প্লেটে মন দিল, যেন একটু আগে সে কিছুই বলেনি। একে একে বাড়ির সবাই নিচে ডাইনিং টেবিলে এসে আসন নিল। শুরু হলো সকালের নাস্তা। রাসেল অনেক কষ্টে শ্বাস সঞ্চয় করে টেবিলের একদম কোণ ঘেঁষে গিয়ে বসলো। শুভ্রর থেকে যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব ঠিক ততটাই দূরত্ব। শুভ্র আর চোখে একবার রাসেলের কুঁকড়ে থাকা অবস্থার দিকে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না।